প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেন। নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখা হবে বলেও জানান এই বিএনপির নেতা। আর নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে যারা মাঠে আনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ প্রশ্নে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, প্রধান উপদেষ্টাকে সেই কথা বলা হয়েছে। যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। গতকালকের যে ঘটনা, এটা তো শুধু আসলে একজন ব্যক্তির সাথে বা একজন প্রার্থীর সাথে ঘটে যাওয়া ঘটনা না। আমি গতকালকে বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না। এটা আওয়ামী লীগ এই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই পরিবেশ, এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই গ্রেপ্তার করা হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে কথা বলেন তিনি। বলেন, এ ঘটনার তদন্ত চলছে, এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো। এদিকে মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাদির সবশেষ অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেলের নিউ সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রহমান বলেন, হাদির কন্ডিশন ক্রিটিক্যাল। হাসপাতালে নিয়ে আসার পরও তার সাইন অফ লাইফ ছিল জানিয়ে তিনি আরও জানান, অপারেশন চলার সময় এনেস্থেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে। এদিকে হাদি গুলিবিদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান। তিনি বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে। আর মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, নির্বাচন যেন কোনোভাবেই না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে 6 ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে। সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার ভিতরে আমাদের ওসমান হাদি ভাই, তিনি কিন্তু অন্যতম ছিলেন। আজকে ওসমান হাদি ভাই কুমায় রয়েছে। ওসমান হাদি ভাইকে
যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে অবস্থান করছেন সহকর্মী আফজাল হোসেন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আমি একটু আগে হাদিকে দেখে আসলাম। মানে তার অবস্থা তেমন কোনো উন্নয়ন হয়নি, যদি অপারেশন হয়েছে অবস্থায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা একটা মাত্র এখন কাজ করতে পারি, হাদির জন্য স্পেসিফিক যেটা করতে পারি সেটা হলো আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি যে এখন যে কন্ডিশনে আছেন, ডাক্তারদের কাছ থেকে যা শুনলাম, সম্ভাবনা খুব কম এইরকম অবস্থান থেকে আবার সুস্থ অবস্থায় ফেরত আসে। তবে সম্ভাবনা আছে, খুব কম কিন্তু সম্ভাবনা আছে। তো আমরা সবাই দোয়া রাখতে পারি। একই সাথে হাদির যে প্রচেষ্টা ছিল যে বাংলাদেশের রাজনীতিকে এই ধরনের সংঘাত বা যে কোনো ধরনের আপনার টেররিজম এইগুলা থেকে দূরে নিয়ে আসা এবং জনগণের কাছে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারা, জনগণের জন্য জোর গলায় কথা বলতে পারা, সেইটাকে উজ্জীবিত রাখতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কাছে পরিষ্কার যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল তারা নতুন আরো অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে, হয়তো তাদের যে পেশি শক্তি ছিল, তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল সেগুলো তারা অপব্যবহার করছে। সেগুলোর মাধ্যমে আজকে হাদির উপরে বা গতকাল হাদির উপরে এই আক্রমণ হয়েছে এবং এই আক্রমণ শুধু হাদির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। কারণ এমন খুব শক্তভাবে তৈরি করে বিদেশি শক্তি এনে বা অনেক কিছু করে হাদির উপরে আক্রমণ কিন্তু হয়নি। পরিচিত ফোর্সেসের মাধ্যমে, পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। সো তাদেরকে থামানোর জায়গা থেকে আমাদের সকলকে কাজ করতে হবে। আমরা হাদির জন্য দোয়া রাখবো। আর এই যে হাদির উপরে এই ধরনের আক্রমণ করে দেশের গণতন্ত্র এবং হাদিরও যে স্বপ্ন ছিল সেটাকে যেভাবে যারা নস্যাৎ করে দিতে চায় তাদের প্রচেষ্টাকেও আমাদের একদম ভঙ্গুর করে দিতে হবে। এই দুইটা আমাদের এখন দায়িত্ব। জি জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ববি হাজ্জাজ কথা বলছিলেন এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সহকর্মী আফজাল হোসেনের মাধ্যমে, তা আমরা সরাসরি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার অন্যান্য প্রসঙ্গ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। দুপুর 12টার দিকে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ শীর্ষকে সমাবেশ শুরু করে তারা। সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এই সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে ওসমান হাদির শাহাদাতের আকাঙ্ক্ষা সবার মাঝে থাকতে হবে। আর এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। একজন হত্যার হুমকি দেওয়ার অধ্যাপক যে কিনা হচ্ছে আমাদেরকে ট্রান্সফার করতে বলেছে, তাকে ধরতে চেয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না। গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই ওসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে এটা ধারণ করতে হবে। হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহৎ চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
ওসমান হাদির উপরে হামলা করে সেই দোষ বিএনপির ঘাড়ে চাপানোর মতো মাস্টার প্ল্যান করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। প্রার্থী হয়েছে স্বতন্ত্র, তাকে ক্ষতিগ্রস্ত করবে উনি, আঘাত করবে উনি। উনি তো হঠাৎ করে এখন রাজনীতিবিদ হননি, 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উনি উঠেছেন। এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরেও পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। বিএনপি সহনশীলতার রাজনীতির বিপরীতে মবক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আর ডক্টর ইউনূসের সময়ে সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী। টাকা লুটের আমল নেই, সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই, বিশ্বজিৎকে দৌড়িয়ে দাব দিয়ে গুলি করে হরতালকে ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো নিরবচ্ছিন্ন আন্দোলন প্রায় 15.5 বছর 16 বছর ধরে আমরা করেছি। একটি শান্তিময় সমাজ নির্বিঘ্নে নিজের সন্তান স্কুলে যাবে, স্কুল থেকে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করবে, এই নিয়েই তো, এটাই তো ছিল মানুষের স্বপ্ন। একটি সহনশীল বাংলাদেশ গড়ার জন্য দ্বিমত পোষণ করেও অপরের মতের প্রতি সম্মান জানানোর জন্য যে রাজনৈতিক সংস্কৃতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে 17 বছর পর আমরা আবার নতুনভাবে নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি, তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম। শুক্রবার দিবাগত রাতে নলছিটি উপজেলার পৌর এলাকার 4 নং ওয়ার্ডে অবস্থিত বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এই সময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা জানায়, আমি ভোররাতে নামাজের জন্য বের হলে শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরের আলমারি ভাঙা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে তারা এসেছেন, এখনো প্রাথমিক তদন্ত চলমান রয়েছে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যান্য প্রসঙ্গ, ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামে 12 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। সকাল 5টা 37 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 5টা 45 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বাড়তে আরও জানানো হয়েছে, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 15টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবন থেকে এখন পর্যন্ত 42 জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিংগুলা এখানে স্থাপন করা হয়েছে, এই বিল্ডিংগুলার রাজুকের কোনো ধরনের পারমিশন আছে কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। ইতিমধ্যেই এই বিল্ডিংয়ে যারা ছিলেন বসবাসকারী তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকেও আপনার লোকজন বের করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায়। এটা আমাদের প্রথম কাজ ছিল, আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি এটুকু বলতে পারবো। আর ভিতরে প্রচন্ড ধোঁয়া, প্রত্যেককে ব্রিদিং করে আমরা প্রত্যেকটা কাজ করছি, যার কারণে একটু সময় লাগছে। পার্বতীপুরে অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। ঘুষ ছাড়া সেবা না পাওয়া সহ গ্রাহক হয়রানি এই অফিসের নিত্যদিনের ঘটনা। আর এইসব অভিযোগের বিষয় অবগত নন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল আল মামুনের প্রতিবেদন। পার্বতীপুর শহরের হলদিবাড়ি এলাকায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নিয়ম বহির্ভূতভাবে অন্যের জমিতে বিদ্যুৎ সংযোগ প্রদান, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে মিটার খুলে আনার পর মাসের পর মাস গ্রাহক হয়রানি অন্যতম। নতুন সংযোগ সহ প্রতিটি কাজে টাকা ছাড়া মেলে না এ অফিসের কোনো সেবা। ঘুষের টাকা না দিলে মাসের পর মাস ফাইল আটকে রাখারও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আবেদনের 1.5 মাস অতিবাহিত হওয়ার পরেও কোনো লোক আমার বাড়িতে আসে নাই। ওরা টাকা না দিলে কোনো কাজ করে না। দালাল বলছে যে স্যারদেরকে একটু ম্যানেজ করলে আপনাদের কাজ দ্রুত হবে। জোরপূর্বক এই জমি মানে পাম্প বসাইয়া উনি লাইনের সংযোগ নেয় এবং লাইসেন্সবিহীন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়। বিধি মোতাবেক গভীর এবং অগভীর সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য উপজেলা সেচ কমিটির অনুমোদন প্রয়োজন হলেও তা মানা হচ্ছে না। শুধু তাই নয়, এ অফিসে দালাল চক্রের দৌরাত্মে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নিয়ম অমান্য করেই এসবের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যারা দূরত্ব সঠিক নেয় তাদেরকে শেষ লাইসেন্স না প্রদান করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে সঠিক ব্যবস্থাপনায় আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা সেচ কমিটির প্রত্যয়ন সহ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সদ্য যোগদান করা এই কর্মকর্তা। আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে না চান, আমরা আসলে জোর করার কিছু নাই। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর এই কর্মকর্তা। আপনি বললেন, আমি শুনলাম, এরকম আমার কাছে তথ্য নেই। আপনি আমাকে কোন লাইনম্যান কার কাছ থেকে টাকা পাইছে এটা দেন, আমি প্রমাণ সহ দেন, আমি ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। পার্বতীপুরে অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। দ্রুততম সময়ের মধ্যে অবৈধ সকল সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হলে কমবে অপরাধ প্রবণতা, সেই সাথে বাড়বে গ্রাহক সেবা। আব্দুল আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।